উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে গত 7th মে, আর আজ আমরা কথা বলবো 3rd র্যাঙ্ক হোল্ডার রাজস্বীর সাথে। রাজস্বী আমাদের বলবে ও কিভাবে প্রিপারেশন নিয়েছিল প্রতিটা সাবজেক্টের জন্য এবং তার পাশাপাশি কিভাবে এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার করেছিল। তাই অবশ্যই দেখে নাও যে ও কি টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের জন্য শেয়ার করছে। তো কেমন লাগছে এত ভালো রেজাল্ট করে? এক আনন্দ, অনেক খুশি। বেশ, তো তুমি তো বেশ কটা সাবজেক্টে 100 পেয়েছো। তো কোনো স্টুডেন্ট যদি এতগুলো সাবজেক্টে এভাবে 100 পেতে চায় তো তারা কিভাবে পড়াশোনাটা দেখবে? মানে তেমন বিশেষ কিছু করার দরকার নেই, বইগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং স্যারেরা যেভাবে গাইড করেন সেটা সেরকম ভাবে করতে হবে, তাহলেই সম্ভব। বেশ, তো তোমার কাছে কি মনে হয় কোনটা বেশি ইম্পর্টেন্ট, স্কুল এডুকেশন না যেটা হলো টিউশন টিচার্সরা পড়ায় সেটা, কোনটা বেশি ইম্পর্টেন্ট? এবার দেখতে হবে কেমন অবস্থা। স্কুলে যদি খুব ভালো পড়ানো হয় বা স্কুলে যদি স্যারেরা অনেক সাহায্য করেন তাহলে অবশ্যই স্কুলও ভালো হবে। আর টিউশনেরও দরকার, যেগুলো মনে হয় একটু অসুবিধা বা যেগুলো মনে হয় আরো বেশি করে জানতে চায় কেউ, তার টিউশনও সেখানে দরকার। বেশ, তো তোমার ক্ষেত্রে কি দুটোই সঙ্গ দিয়েছে নাকি কোনো একটা বেশি প্রাধান্য পেয়েছে? না, দুটোই সাহায্য করেছে। অনেক সময় টিউশনে দেখা গেলো যে জিনিসটা একটু ভালো করে বুঝতে পারলাম না, স্কুলে গিয়ে সেটা ডাউট ক্লিয়ার হয়ে যেত অবশ্যই, কারণ স্কুলের স্যাররা আরো সাহায্য করতেন, আর টিউশনে তো অবশ্যই থাকতোই। বেশ, আর একটা বড় ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট পুরো প্রিপারেশন ফেজটার হলো যে সেলফ স্টাডি। তো এই সেলফ স্টাডিটা তুমি কিভাবে প্ল্যান করেছিলে নিজের সেলফ স্টাডিটাকে? সেলফ স্টাডি হচ্ছে স্যারেরা ভাবুন যে চ্যাপ্টার পড়ালো বা যেটা পড়ালেন সেটা নিজে বাড়িতে এসে বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়া এবং সেটা নিয়ে প্র্যাকটিস করা, এইটাই। আর যদি কিছু আরো বেশি কিছু জানতে চাই, মোবাইল তো আছে, মোবাইলের সাহায্যে ওটা অনেক কিছু জানা যায়, ইনফরমেশন, তথ্য। তো মোবাইলের সাথে যখন কথা বলছো তখন একটা বড় বিষয় হলো যে আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়াতে গিয়ে ধরো আটকে পড়ে, কিছু না কিছু রিলস দেখা বা ইয়ে দেখে। তো এটা কন্ট্রোল করে শুধু পড়াশোনাটা করবে, সেটার জন্য তাদের কি করা উচিত? আর সেটার জন্য নিজেকে ভাবতে হবে যে নিজের কোনটা দরকার, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে 11-12 2 বছর বা 9-10-11-12 বললে 4 বছর, 4 বছর অন্তত মোবাইল ফোন থেকে একটু দূরেই থাকতে হবে। ভালো করবে এটা আমরা জানতাম, তবে এতটা আশা করিনি। ভেবেছিলাম 10-এর মধ্যে অবশ্যই থাকবে। মাধ্যমিকে অল্পের জন্য 10-এর মধ্যে ঢুকতে পারেনি। সেই কারণে ভেবেছিলাম যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সম্ভব হবে। মা যদি চেষ্টা করেন অনেক কিছু সম্ভব হয়। মায়ের পাশে, বাচ্চার পাশে থেকে বাচ্চার সুবিধা জেনে। এখনকার দিনে দেখা যাচ্ছে বাচ্চাদের মোবাইলের একটা নেশা বা টিভিতে বিভিন্ন কার্টুন দেখা, কিন্তু সব কিছুই দিতে হবে। সেটা সময় দেখতে হবে যে কতটা সময় করছে, সেসব মাকেই দেখতে হবে। দেব না বলে সেটা হবে না, কারণ বর্তমান যুগ এগিয়ে, অনেক এগিয়ে। বেশ, আর তুমি যখন এরকম কিছু করতে, তুমি হলো ইউটিউবে গিয়ে কোনো কিছু স্পেসিফিক্যালি সার্চ করতে, ধরো লেটস সে কোনো একটা টপিক গিয়ে পড়তে নাকি অ্যাডিশনাল কিছু পাওয়ার জন্য সার্চ করতে ইউটিউবে? আর টপিকও দেখতাম, ইউটিউবে সার্চ করতাম, গুগলেও সার্চ করতাম, সবই হতো। বেশ, এবার যে পুরো প্রিপারেশন ফেজটা ধরো, তার মধ্যে ধরো বেশ কিছু মাস পড়ার একটা সিলেবাসে যেটা আছে, তো সেটা ধরো অনেকেই তোমরা টেস্টের আগে শেষ হয়ে যায়। তো তুমি এই পুরো যে ধরো একটা যদি 12 মাস একটা যদি আমি টোটাল ফেজ ধরি প্রিপারেশন টাইম ক্লাস 12-এর জন্য, তার মধ্যে কত মাস পুরো কোর্সটা কমপ্লিশন অ্যান্ড দেন প্র্যাকটিসে দেওয়া উচিত, কিভাবে ভাগ করা উচিত? না, কোর্স কমপ্লিশন তো সেভাবে টেস্টের আগে যেটা হয়ে যাওয়া উচিত এবং তারপরে প্র্যাকটিসও করা উচিত। দুটো একসঙ্গেই চলবে, এমন নয় যে কোর্স কমপ্লিশন আর প্র্যাকটিস যে আলাদা বিষয়, তা না। কোর্স কমপ্লিশন হচ্ছে মানে তার সঙ্গে প্র্যাকটিস করে করে, মানে একটা চ্যাপ্টার হলো সেইটাকে প্র্যাকটিস করে পারফেকশনের দিকে নিয়ে যেতে হবে। বেশ, আর তুমি কি এটার সাথে সাথে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন সেগুলো একসাথেই করছিলে? হ্যাঁ, একসঙ্গেই করছিলাম। তো এবার ধরো এন্ট্রান্স এক্সামের পড়াশোনা প্লাস বোর্ডের পড়াশোনা, তো দুটো একসাথে ম্যানেজ করা কিভাবে যায়? মানে এক্ষেত্রে স্যারেদের অনেকটা অবদান থাকে। স্যারেরা যেভাবে বোর্ড যখন পড়ান, বোর্ডের জন্য ওনারা আবার আলাদা করে পরীক্ষা নেন, আর এই যে এন্ট্রান্স এক্সামের জন্য আলাদাভাবে ওনারা পরীক্ষা নেন। স্যারেদের এখানে অনেক সাহায্য থাকে। তো এই যে পরীক্ষার কথা বলছো, এগুলো কি কোনো স্পেসিফিক মক টেস্টের কথা বলছো নাকি এমনি রেগুলার ক্লাসের পরে রিভিশনের কোনো টেস্ট? না, তেমন করে মক টেস্ট নয়, ক্লাসের পর রিভিশনের জন্য স্যারেরা যে টেস্ট নিতেন সেই পরীক্ষাগুলোই দিতাম। তো বিভিন্ন সংস্থা তো ধরো মক টেস্টও নয়, তুমি কি মক টেস্ট এমনি কিছু দিয়েছো? হ্যাঁ, নাম বলতে চাইছি না, অবশ্যই। হ্যাঁ, মক টেস্টের জন্য একটা ইনস্টিটিউট জয়েন করেছিলাম, তো সেখানে কিছু মক টেস্ট দিয়েছিলাম। এবার এখানে যেটা প্রশ্নটা সেটা হচ্ছে এই মক টেস্টটা কিভাবে হেল্প করে একটা স্টুডেন্টকে? হ্যাঁ, অবশ্যই হেল্প করে, কারণ মক টেস্টের মাধ্যমে যেই মানে ভুলগুলো হচ্ছে সেগুলো বুঝতে পারবে, আর সেই ভুলগুলোকে এবার ঠিক করে আরো উন্নতি হবে।
আচ্ছা, আরেকটা জিনিস হলো, ধরো অনেকটা একটা ভাবনা রয়েছে, আমি জানি না ভ্রান্ত কিনা, সেটা তুমি আমাকে বলবে। সেটা হচ্ছে যারা সায়েন্স নিয়ে পড়ে তারা সায়েন্সের উপরে এত কনসেন্ট্রেট করে যে আর্টসের সাবজেক্টগুলোর উপরে অতটা ফোকাস করা হয় না তাদের। তো এটা কি ঠিক? না, ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ যে ছাত্র বা যে স্টুডেন্ট তার উপর নির্ভর করে। যেমন আমি যেমন ইংরেজিটাও পাশাপাশি একটু ফোকাস করেছিলাম সায়েন্স ছাড়াও। অনেকে বাংলার উপরে ফোকাস করে, বাংলার উপর আমার তুলনামূলক কম ফোকাস ছিল, কিন্তু ফোকাস ছিল কারণ পড়াটা নিশ্চয়ই দরকার। বেশ, তো আগামী দিনে এমনি কি করতে চাও? ভাবছি ডাক্তারির দিকে যাব। ডাক্তারি দিকে যাবে, তো যার জন্য হলো নিট দিয়েছো। তো কেমন হলো এবারে নিট? হ্যাঁ, মোটামুটি হয়েছে, খুব একটা যেটা আশা করেছিলাম ততটা ভালো হয়নি, কিন্তু তবুও মোটামুটি হয়েছে। তো নিটটাই মানে ডাক্তারি কেন? মানে ডাক্তারির যে পড়াশোনাটা, সেই পড়াশোনার প্রতি একটা ইন্টারেস্ট আছে, তাই সেই দিকে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আর এই নিটের প্রিপারেশনের জন্য ধরো আমাদের যে বায়োলজি যেটা পড়ানো হয় উচ্চ মাধ্যমিকে, নিটেরটা তার থেকে তো একটু মানে যেটা এনসিইআরটি যেটা ফলো করে তাতে একটু কম। তো দুটো তুমি সাইমালটেনিয়াসলি কিভাবে করেছিলে? মানে বাংলায় যে সাবজেক্টটা পড়ানো হলো, তারপর সেটার এনসিইআরটি পড়তে হবে নিশ্চয়ই। আর এনসিইআরটিরও এমন এমন কিছু লাইন আছে যেখানে মানে কি সেটাকে বুঝতে হলে অনেক বেশি করে বোঝার জন্য আরো বেশি পড়তে হয়, তো সেইটাকে খেয়াল রাখতে হয়। বেশ, আর তোমার যদি কোনো 3টে টিপস দিতে হয় যারা পরীক্ষা দেবে আগামী বছরগুলোকে তাদের জন্য? টিপস আর কি বলবো, তেমন করে যে অনেকে কি করে শুধু স্যারের নোটপত্র এইসবের দিকে অন্য মনোযোগ দেয়, কিন্তু তাছাড়াও যে আসল টেক্সট বুকটা সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর কনসেপ্ট তো ক্লিয়ার থাকতেই হবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের থেকে বেশি প্র্যাকটিসটা বেশি করতে হবে, কারণ প্র্যাকটিস করলে যে কনসেপ্টটা কতটা ক্লিয়ার আছে সেটা ভালোভাবে বোঝা যায়। আর 3 নম্বর যদি বলতে হয় তাহলে কি স্যারেরা যেভাবে গাইড করেন সেই সব কথাগুলোকে শুনতে হবে, স্যারেদের কথার প্রাধান্য আছে সেইটাকে বুঝতে হবে। বেশ বেশ, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে কথা বলার জন্য, আর অল দ্য বেস্ট তোমার ফিউচার এন্ডেভারগুলোর জন্য। ধন্যবাদ।